Somshankar Ray, an MA and PhD from the University of Calcutta, is an assistant professor of history at Vidyasagar College for Women in Kolkata. He also taught at Presidency University and writes regularly for newspapers and journals of wide repute and publishes from India and abroad. He has authored a highly acclaimed historical novel, Devi Mongol, brought out by Des Publishing. He has several literary awards to his credit. Welcome to KLM 2025. Very good evening to the respected organizers, to my very eminent co-author, Sri Ashok Mukhopadhyay, and the ladies and gentlemen here. Very happy to be a part of the KLM once again. So, Ashok Babu, the famous author, will start the proceedings. আমি যে আমার বইটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, বইটার নাম ১ নম্বর আকাশগঙ্গা। ১ নম্বর আকাশগঙ্গা। ১ নম্বর আকাশগঙ্গাটা হচ্ছে একটা বাড়ি, ১ নম্বর আকাশগঙ্গা লেন, তার থেকে ১ নম্বর আকাশগঙ্গা হয়েছে। বইটা কী নিয়ে? না, আমার মনে হয় যে আজকে আমাদের যে ফুড ডেলিভারি যারা করে, ফুড ডেলিভারি রাইডার, বা আমাদেরকে যারা ধরো উবের বা ওলা বা এই যে মোটো করে বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়, এদেরকে এক কথায় সবাই বলে এরা গিগ ওয়ার্কার। এই যে গিগ ওয়ার্কারদের নিয়ে আমার এই নভেল। তো এদের সঙ্গে যখন আমি প্রথম মিশি, প্রায় 50 জন 60 জনের সঙ্গে আমি মিশি এবং এদের সঙ্গে ঘুরি, তখন দেখি একটা আশ্চর্য এদের জীবন, যে এদের একটা কোনো যেই প্রোডাক্টটা বা যে জিনিসটা নিয়ে কারোর বাড়িতে পৌঁছতে যাচ্ছে, তার সঙ্গে এদের কোনো যোগাযোগ নেই। সেই প্রোডাক্টটা তারা চোখে দেখে না, প্রোডাকশন কী করে হয় জানে না, অথচ তার সঙ্গে তার কোনো আত্মিক যোগাযোগও গড়ে ওঠে না, তাদেরকে নিয়ে পৌঁছতে যাচ্ছে এবং তাদের জীবনের নানান রকমের ঘটনা দুর্ঘটনার মধ্যে তারা কোনো রকমের লড়াই করে বেঁচে থাকে। তাদেরকে বলা হয় যে তারা নাকি অ্যাসোসিয়েট, কিন্তু তারা শ্রমিকের যে অধিকার সেটাও পায় না। তারা অ্যাসোসিয়েট বলা হয়, কিন্তু তারা আদৌ অ্যাসোসিয়েট কিনা জানি না, তারা শ্রমিকের যে রাইট সেটাও উপভোগ করে না। এইগুলো যখন লিখি, বইটা যখন বেরোয়, একটু আগে আমি একজন নামী চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষের একটা মেসেজ পেলাম, যিনি লিখেছেন যে অশোক, আই ক্যান সি এ ফিল্ম ইন দ্য নভেল। তো উনি বলেছেন যে এটাকে উনি ফিল্ম করতে চান, এই ১ নম্বর আকাশগঙ্গা ফিল্ম হতে যাচ্ছে, যার পরিচালক হবেন গৌতম ঘোষ। যদি কোনো সাংবাদিক থাকেন এখানে, তারা বিশদে জানতে তারা গৌতম ঘোষের সঙ্গে কথা বলে নিতে পারেন। এবারেই আমরা উপন্যাসে কি আছে না আছে, আমি যদিও লিখেছি, কিন্তু এই সোমশঙ্কর রায়, যিনি নাকি বিদ্যাসাগর উইমেন কলেজের একজন নামী অধ্যাপক, তিনি অনেক ভালো করে পড়েছেন ওটা। তিনি এই উপন্যাসটা নিয়ে দুটো কথা বলবেন, উনি আলোচনা শুরু করবেন, মাঝে মাঝে আমি একটু হয়তো থামিয়ে কথা বলবো, কিন্তু আলোচনাটা এইভাবেই চলবে আর কি। সোমশঙ্কর, আপনি শুরু করুন। যেখানে লেখক পাশে উপস্থিত, সেখানে পাঠক একান্তই গৌণ চরিত্র। কাজেই তাঁর উপন্যাস নিয়ে লেখক যেভাবে বলতে পারেন, পাঠক শুধুমাত্র তাকে একটু সঙ্গত দিতে পারেন, তার থেকে বেশি কিছু নয়। হ্যাঁ, এ নিয়ে কোনো সন্দেহই নেই যে এটি একটি নতুন ধরনের উপন্যাস। ১ নম্বর, আমি নিজে কিঞ্চিৎ ভোজন রসিক, খেতে খুবই পছন্দ করি। এখানেও অনুষ্ঠান শুরুর আগেই লাউঞ্জে কিঞ্চিৎ খাওয়া দাওয়া করেছি। কাজেই সুইগি, জোম্যাটো ইত্যাদি ফুড ডেলিভারি সংস্থাগুলির সঙ্গে আমার বিলক্ষণ পরিচয় আছে এবং তাদের কর্মীদের আমি বহু সময় দেখেওছি, বহু রেস্তোরাঁ, বহু কাফে, বহু হোটেলে। কাজেই তাদের নিয়ে একটি উপন্যাস শুনে স্বাভাবিকভাবেই আমার আগ্রহ জন্মায়। কারণ আমি সবসময় যেটা মনে করি যে থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর লিখে কোনো লাভ নেই। লেখার মধ্যে সবসময় একটি নতুনত্ব থাকা উচিত। নতুন কিছু বলার হলে বলবো, নইলে চুপ করে থাকাই শ্রেয়। যেমন এখন আমি যে বইটি পড়ছি, এই বছর যে বইটি বুকার প্রাইজ পেয়েছে, অরবিটাল আর আকাশগঙ্গার মধ্যে কিন্তু একটা মিল আছে। কারণ অরবিটাল উপন্যাসটি হচ্ছে একদল নভশ্চর বা যারা স্পেসক্রাফটে মহাবিশ্ব ভ্রমণ করেন তাদেরকে নিয়ে।
তারা আকাশগঙ্গার মধ্যে দিয়েই যান, আকাশগঙ্গা মানেই তো গ্যালাক্সি। কাজে অরবিটাল থেকে 1 নম্বর আকাশগঙ্গায় চলে আসতে আমার খুব একটা অসুবিধা হয়নি। বেশ কিছুদিন আগে আনন্দবাজারের বড় কর্তা শ্রী অভিক সরকার বলেছিলেন যে বাংলা সাহিত্য হচ্ছে এক বৃদ্ধ মানুষের মুখের মতো, একটু কাছে গেলেই বলিরেখাগুলো স্পষ্ট দেখা যায়, এখানে নতুন বিশেষ কিছু লেখা হয় না। তিনি উদাহরণ টেনেছিলেন 1998 সালের নোবেল প্রাইজ উইনার হোসে সারামাগোর, পর্তুগিজ ভাষার লেখক, যে কত নতুন ভঙ্গিতে তিনি লেখেন। আনন্দের বিষয়, আজকাল বাংলা সাহিত্যে কিছু কিছু নতুন বিষয় নিয়ে লেখা হচ্ছে। কিছুদিন আগে রূপক সাহা লিখেছিলেন, বিখ্যাত ক্রীড়া সাংবাদিক, যারা মেট্রোয় কাজ করেন, মেট্রো রেলে, তাদেরকে নিয়ে। আরেকজন বিখ্যাত লেখক শ্রী তমাল বন্দ্যোপাধ্যায় কিছুদিন হলো লিখেছেন মর্গের কর্মীদের নিয়ে। আবার আমার বাবা শ্রী শিবশঙ্কর রায় দীর্ঘদিন সুনামের সঙ্গে শিক্ষকতা করেছেন, তিনিও একটি নতুন ধরনের উপন্যাস লিখেছেন নীলপুরের চুপ কথা বলে, যে নীলপুর নামক একটি ছোট্ট গ্রামকে কিছুটা কল্পনা কিছুটা জাদু বাস্তবে নির্মাণ করা। এইরকম ধারারই এক উজ্জ্বল সংযোজন শ্রী অশোক কুমার মুখোপাধ্যায়ের 1 নম্বর আকাশগঙ্গা। বইটির মতো অশোকবাবু নিজেও অত্যন্ত বর্ণময় চরিত্র। তিনি কর্পোরেট বড় কর্তা, বিজ্ঞানের কৃতি ছাত্র, তার সঙ্গে আবার সুলেখক। ও আরেকটি পরিচয় দিতে ভুলে গেলাম, তিনি দূরদর্শন ব্যক্তিত্বও বটে, দূরদর্শন পার্সোনালিটিও বটে, অত্যন্ত ভালো অভিনয় করেন নাটকে, তার সঙ্গে সুলেখক। কাজে এরকম মানুষ যে একটু নতুন ধরনের বিষয় নিয়ে লিখবেন, এটা স্বাভাবিক। কাজে এর আগে তিনি যে বইগুলি লিখেছেন তার মধ্যে কোনোটি বিপ্লবী উল্লাসকর দত্তকে নিয়ে, কোনোটি নকশাল আন্দোলনকে নতুনভাবে দেখা, কোনোটি ঔপনিবেশিক ভারতে অসুখ এবং অসুখের প্রতিষেধক নিয়ে। তিনি জীবনকে সবসময় একটু নতুনভাবে ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখেন। এটা আমাদের সৌভাগ্য যে এরকম লেখক আমাদের মধ্যে রয়েছেন। তাঁর লেখার একটি খুব উল্লেখযোগ্য উদাহরণ 1 নম্বর আকাশগঙ্গা। স্যার, বইটি নিয়ে এবার আপনি কিছু বলুন। এই বইটা নিয়ে বলবার যেটা বলবার, যে লোকগুলোকে আমি দেখি, যেমন ধরা যাক একজন আছে শ্রীমান কুণ্ডু, একটি চরিত্র। সে বলে, জানেন তো, আমায় বলেছিল, তার আসল নামটা আমি আর বলছি না, আমার উপন্যাসে তার নাম শ্রীমান কুণ্ডু। সে আমায় একটা অদ্ভুত কথা বলেছিল, বলে, জানেন তো, এ একটা এমন পেশা যে কোনো সামাজিক অনুষ্ঠানে যাওয়ার আগে ভাবতে হয় কত টাকার ক্ষতি হয়ে যাবে। কেউ মারা গেছে, তার পাশে গিয়ে তার পরিবারের পাশে গিয়ে দাঁড়াতে গেলে ভাবতে হয় যে কত টাকার ক্ষতি হয়ে যাবে। এই করতে করতে একটা অদ্ভুত কথা উচ্চারণ করেছিল, জানেন তো, এই সময় আমাদের কাছে, এই আমাদের মতো গিগ ওয়ার্কারদের কাছে শোকের আয়ু বড়জোর 5 মিনিট, তারপরে আর আমাদের শোক করার কোনো সময় নেই। সে বলেছিল যে মেয়েটির সঙ্গে আলাপ হয়েছিল, যে নাকি মানুষকে নিয়ে এখান থেকে সেখানে ফেরি করে, সেই মেয়েটি, এখানে যার নাম মৃত্তিকা সেন, সে কোনো রকমের সংসারটিকে টিকিয়ে রাখার জন্য দৌড়ে বেড়ায় এ প্রান্ত থেকে ও প্রান্ত। তার মোটরসাইকেলের পেছনে নানান রকমের লোক ওঠে, শুধু সবাই তো আর সমান ভালো হয় না, এমন এমন লোক ওঠে হয়তো তার পেছনে বসেছে, উল্টোপাল্টা জায়গায় হাত রাখছে, তখন তাকে কোনো থানার সামনে নিয়ে গিয়ে নামিয়ে দিতে হয়, ঝগড়া করতে হয়। ও আমায় বলেছিল, জানেন তো, আমার রাত্রিবেলা গাড়ি চালাতে খুব ভাল লাগে। সে আশ্চর্য কথা বলেছিল, রাত্রিবেলা রাস্তা ফাঁকা, তখন আমি কাউকে যাদবপুর থেকে হয়তো নিয়ে টালায় পৌঁছে দিচ্ছি, চোখের সামনে দেখছি যে রাত্রিটা সকাল হচ্ছে, কারণ মনে হয়েছিল যে না, আমি যেন কলকাতায় সকাল নিয়ে আসছি। এই সমস্ত কথা সে বলেছিল। তো তখন মনে হলো যে এদের দেখো, এরম একটা জীবনের মধ্যেও তার একটা কিরকম স্বপ্ন আছে, কল্পনা আছে, সে সেইভাবে সে চালাচ্ছে। তো এই 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 সমস্তগুলোই হচ্ছে লেখার একটা স্পার্কের মতো আসে। তখন আমি পড়াশুনো করতে শুরু করি, এদেরকে নিয়ে ঘোরাঘুরি শুরু করি। হঠাৎ দেখা গেলো একজন খাবার দিতে গিয়ে সে খাবারটা খেয়ে ফেলেছে, তার ফলে সে তার উপর একটা কীরকম একটা মানে শাস্তির খাঁড়া নেমে আসে।
আর এখানে জানেন তো এই শাস্তিগুলো খুব এদের অদ্ভুত হয়। একটা সুইচের দাবানোতে আপনি কিন্তু কাল থেকে সিস্টেমের বাইরে, আপনি আর তাদের অ্যাপে ঢুকতে পারবেন না। আমরা যেমন একটা বিনা রক্তপাতে কিন্তু একটা তার মৃত্যুদণ্ড দিয়ে দিতে পারে, সে আর কখনোই রক্তপাত মানে ঢুকতে পারবে না সেই অ্যাপে, তার কোনো অস্তিত্ব নেই। কাল থেকে সেই কোম্পানির কাছে তার কোনো অস্তিত্ব নেই। এরকম সব অদ্ভুত অদ্ভুত অভিজ্ঞতা তাদের হয়েছে। তো এইগুলোই আমাকে মানে কি বলবো প্ররোচিত করেছিল এদেরকে নিয়ে লিখবার জন্য, যেটা সোমশঙ্কর বলছেন। আমি মোটামুটি এইটাই বললাম, এবার আপনি তো অনেক কিছু দেখেছেন, বলুন। এর মধ্যে আমরা মাইকটি অদল বদল করে ফেলেছি, খানিকটা বাক্স বদলের মতো এখন। হ্যাঁ, আমি শ্রী মুখোপাধ্যায়কে এটা অবশ্যই বলবো যে আপনার চরিত্রগুলি কিন্তু খুব ইন্টারেস্টিং, অনেকটা সৃষ্টি ছাড়া। তিনি বিশান বসুই হন, শ্রীমান কুণ্ডু বারিকি হন, মৃত্তিকাই হন, শুভ্রাই হন, বিশেষ করে এই নারী চরিত্রগুলি কিন্তু নিজস্ব ব্যক্তিত্ব গুণে উজ্জ্বল। এরা কেউই খুব মানে শান্ত, চুপচাপ, নিস্তরঙ্গ, সফল পরিবারের সন্তান নন। বিশান বসু ক্ষয়িষ্ণু কলকাতার এক বাবু পরিবারের সন্তান। তাঁর প্রেমিকা জুঁইফুল করবিন, তিনি বিদেশে চলে যান, গিয়ে কৃতজ্ঞতাবশত এক বিদেশিকে বিবাহ করেন, কিন্তু মনের টান থেকে যায় বিশানের উপরে। বিশানও আবার সব জেনে এক প্ল্যাটনিক অর্থে জুঁইফুলকে পছন্দ করেন। মৃত্তিকা, শুভ্রা কেউই আমাদের দৃষ্টিতে একেবারে নিটোল পূর্ণাঙ্গ নন। জীবনের বহু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তারা এসেছেন, বহুভাবে তারা ভেঙেছেন, আবার নিজেদের গড়েছেন। শ্রীমান, যে এই গল্পের প্রধান পুরুষ চরিত্র, তারও বাবা মা দুজনের মধ্যে সম্পর্ক ভালো নয়, সে অনেকটা পরিত্যক্ত সন্তানই বলা যায় পিতার দ্বারা। কাজে চরিত্রগুলি ঠিক নিটোল সফল চরিত্র নয়, কিন্তু সেই জন্যই বোধহয় ওরা আমাদের একটু বেশি করে টানে। ওরা নিজেদের ব্যক্তিত্ব গুণে আমাদের চোখে উজ্জ্বল হয়ে ওঠে। এই উপন্যাসে শ্রী মুখোপাধ্যায় খুব সাহসের সঙ্গে কলকাতার লালবাতি এলাকা সোনাগাছিকেও নিয়ে এসেছেন এবং সেখানকার বাসিন্দাদের কথা আলোচনা করেছেন। কিন্তু সেই আলোচনায় কোনো অশ্লীলতা নেই, সেই আলোচনা খুব বলিষ্ঠ, মর্যাদাপূর্ণ আলোচনা। এক্ষেত্রে আমার মনে হচ্ছিল আমাদের বাংলা সাহিত্যের দুই পথিকৃৎ বঙ্কিমচন্দ্র ও শরৎচন্দ্রের কথা। তাদের অনেক মহিলা চরিত্রও কিন্তু প্রথাগতভাবে, যেটা বললাম, যে একটি পূর্ণাঙ্গ সফল পরিবারের সন্তান বা সদস্য নন। সে দেবী চৌধুরানী হোক, ভ্রমরী হোক, রোহিণী হোক, শরৎচন্দ্রের ভারতীই হোক, সুমিত্রাই হোক, এরকম অনেক নামই করা যায়। কিন্তু তারা ব্যক্তিত্ব গুণে আমাদের চোখে নায়িকা হয়ে ওঠেন, ব্যক্তিত্ব গুণে তারা উজ্জ্বল। শ্রী মুখোপাধ্যায় সেই ধারার খুব সফল অনুসারী এবং তার লেখায় কিন্তু শুধুমাত্র মানব চরিত্র নেই, কলকাতা শহর এবং কলকাতার যে নতুন উপনগরীগুলি, বিশেষ করে নিউ টাউন, এগুলিও কিন্তু চরিত্র। সেই কলকাতা যেটা একটা সময় ছিল দ্য সেকেন্ড সিটি অফ দি এম্পায়ার, লন্ডনের পরেই ব্রিটিশ সাম্রাজ্যে যার মর্যাদা ছিল, একেবারে গান্ধার হতে জলধিশেষ এই বিশাল উপমহাদেশের রাজধানী ছিল, যা কিন্তু দিল্লি আজও নয়, কারণ 1947-এ ভারতের অনেকটা অংশই অন্যান্য নানা ভাগে ভাগ হয়ে গেছে। পাকিস্তান, পরে বাংলাদেশ, 1937-এই বার্মা আলাদা হয়ে গেছে, 1948-এ শ্রীলঙ্কা আলাদা হয়ে গেছে, কিন্তু কলকাতা ছিল এই বিশাল গান্ধার থেকে জলধিশেষের রাজধানী। সেই রাজধানী মানে সেই সিংহাসন থেকে কলকাতা যে ধাপে ধাপে নামছে, এবং সত্যি কথা বলতে আজও নেমেই চলেছে। কাজে সেই এক ক্ষয়িষ্ণু নগরের
চিত্র কিন্তু আমরা এই উপন্যাসে পাই। তার অলি গলি, দুটো বাড়ির মাঝখানে একটি সরু রাস্তা, কিন্তু সে ক্ষয়িষ্ণু হলেও কিন্তু পুরোটা ক্ষয়ে যায়নি। তার মধ্যে এবং তার ব্যক্তিত্বদের মধ্যে একটা অদ্ভুত জীবনী শক্তি আছে। মথুরেশ, কলওয়ালা, সোনাম্বলিস্ট সবিতা দত্ত ভৌমিক, এইসব ছোট ছোট চরিত্রগুলি নিজেরাও জীবন্ত এবং শহরটাকেও যেন জীবন্ত করে তোলে। আর নিউ টাউন, নতুন শহর, নামটাই নিউ টাউন, একটার পর একটা হাই রাইজ উঠে যাচ্ছে, মার্কেট উঠছে। যেখানে ছিল মনসার থান, যেখানে ছিল রায়বাঘিনী বনবিবির থান, যেখানে পঞ্চমুণ্ডির আসর, আজকে সেখানে হাই রাইজ। আসলে এই রায়বাঘিনী, বনবিবি, পঞ্চমুণ্ডির থান, এগুলো আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। আমাকে একজন দেখাতে নিয়ে গেছিলেন। আমি দেখে অবাক হলাম যে এই রকম ঠিক এই দূরত্বে একটা বিশাল হাই রাইজ উঠে গেছে, পাশে দীর্ঘ হাইওয়ে, ঠিক এখানে ঠিক এইরকম জায়গায় একটা মন্দির কমপ্লেক্স, যেখানে বনবিবির থান, আবার প্রকৃত অর্থে নরকরটি নিয়ে, সত্যিকারের মরার মাথা নিয়ে পঞ্চমুণ্ডির সাধনা হচ্ছে। মানে এখানে দাঁড়িয়ে থাকলে মনে হবে আমি যেন সেই কয়েক শতাব্দী আগের সুন্দরবনে দাঁড়িয়ে আছি। জলা, জঙ্গল, বনবিবির থান, কিন্তু পাশেই হাই রাইজ, পাশেই হাইওয়ে। একটু পরে আমাকে সে ভদ্রলোক নিয়ে গেলেন মনসার থানে। সে অদ্ভুত অভিজ্ঞতা। মা মনসার মন্দির, সে একজনকে গম্ভীরভাবে একটা রহস্যময় মন্ত্র উচ্চারণ করে যাচ্ছেন। আমাকে যিনি নিয়ে গেছিলেন তিনি বললেন, জানেন তো এখানে হাইওয়ে খোঁড়ার সময় দীর্ঘদিন কাজ বন্ধ ছিল, ভীষণ সাপের উৎপাত ছিল, আর মা মনসা সাপের দেবী। তারপর নাকি কন্ট্রাক্টর স্বপ্নাদেশ পান যে আমাকে একটি মন্দির করে দাও, তাহলে আমি এখানে হাইওয়ে করতে দেবো। তাহলে কি অদ্ভুত শহর ভাবুন। মানে একদিকে মনে হচ্ছে যেন কয়েক শতাব্দী পুরনো সেই হারমাদ, সেই 12 ভূঁইয়া জমিদারদের সুন্দরবন আজও বেঁচে রয়েছে, এদিকে আবার হাই রাইজ এবং হাইওয়ে। শ্রী মুখোপাধ্যায় নিউ টাউন নিয়ে কিছু বলবেন? আমার নিউ টাউনের থেকে বড় কথা যেটা বলবার সেটা হচ্ছে যে আমাদের তো একটা, এই সমাজটা শ্রেণী বিভক্ত সমাজ। আমি এই সমস্ত যারা ডেলিভারি রাইডার বা এই সমস্ত কাজ যারা করে, এদের চোখ দিয়ে, এদের অভিজ্ঞতা দিয়ে বিভিন্ন শ্রেণীকে দেখাতে চেয়েছি। এদের সঙ্গে যে ইন্টারাকশন হয় খুব বড় কারোর সঙ্গে, তখন কি তখন তার কি প্রক্রিয়া এবং তার কি ফল, সেইটা সে যখন কোনো সোনাগাছি এলাকায় যাচ্ছে তখন তার কি অভিজ্ঞতা, সে যখন কোনো একটা নিম্নবিত্ত বাড়ির দিকে যাচ্ছে তখন তার কি অভিজ্ঞতা, সমাজের বিভিন্ন শ্রেণীকে এদের চোখ দিয়ে দেখানো, সেটাই হচ্ছে একটা বড় মনে হয়েছিল যে এই যে একটা নতুন শ্রমিক, এই ডিজিটাল যুগের যে নতুন শ্রমিক যারা জন্মালো, তারা সমাজের বাকি অংশটার সঙ্গে কিভাবে ইন্টারাক্ট করছে, তারা সমাজের বাকি অংশটার সঙ্গে তার কি ইকুয়েশন তৈরি হচ্ছে নতুন। এরা সবাই তো ডিজিটাল যুগের শ্রমিক, তারা তাহলে কিভাবে সমাজের বাকি অংশের সঙ্গে তাদের নিজস্ব একটা অবস্থানের যে বোঝাপড়া, তাদের যে একটা দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গিতে সেটা দেখানো যে আমরা কোথায় আছি এদের এদের পরিপ্রেক্ষিতে, সেই পরিপ্রেক্ষিতটা নতুন করে নির্ধারণ করতে হবে। কারণ এরা বিভিন্ন শ্রেণীর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে করতে তারা ঠিক করবে যে আমি কোথায়, আর নতুন যারা যে শ্রেণীগুলো তারাও বলে দেবে তোমরা কোথায়। এই একটা ক্রমাগত একটা ফ্লুইড স্টেটে এখনো আছে, এখনো ঠিক হয়নি কে কোথায় দাঁড়িয়ে, সেটাই দেখানোর চেষ্টা এই উপন্যাসে। এটা একটা বড় পয়েন্ট। হ্যাঁ, উত্তরাধুনিকতার বা পোস্ট মডার্নিজমের খুব সার্থক প্রয়োগ শ্রী মুখোপাধ্যায় তার এই উপন্যাসে করেছেন। যে এমন একটা যুগ যেখানে আমি শ্রমিক, কিন্তু আমার কোনো কারখানা নেই, কোনো এক বায়বীয় অদৃশ্য অ্যাপ আমার শ্রমকে নির্ধারণ করে, এবং প্রয়োজনে সে আমাকে ব্লক করে দিয়ে আমার মৃত্যুদণ্ড দিয়ে দিতে পারে, আমাকে আর কেউ হায়ার করবে না। আর একটা কথাই বলি, সবাই যেমন গিগ ওয়ার্কার বলে, আমি এখানে এদের বাংলায় বলেছি গিগ মজুর। হ্যাঁ, গিগ মজুর নাম দিয়েছে। একদম একদম। না, এটা উত্তরাধুনিক সমাজকে খুব সফলভাবে তুলে ধরেছে উপন্যাসটি। যে আজকে সত্যি কথা বলতে আমাদের মতো পাকা সরকারি চাকরি, পাকা শিক্ষকতার চাকরি, এগুলো অনেকটাই কমে আসার মুখে। এই রকম ছোট ছোট অদৃশ্য নিয়োগকর্তা দ্বারা নিয়ন্ত্রিত
এরকম শর্ট টার্ম কন্ট্রাকচুয়াল ছোট ছোট চাকরিরই বাজার ক্রমশ বাড়ছে, যেখানে কিন্তু শ্রমিকের নিরাপত্তা কেন, শ্রমিকের কোনো আইডেন্টিটিই নেই। কারণ তার কোনো নির্দিষ্ট অফিস নেই, তার কোনো নির্দিষ্ট ইনস্টিটিউশন নেই, সে এক অদৃশ্য অ্যাপের দ্বারা চালিত হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে যাচ্ছে। কাজে এই যে একটা অদ্ভুত আলো আঁধালি হ্যালুসিনেটরি দুনিয়া, উত্তরাধুনিকতার এই অত্যন্ত সার্থক প্রকাশ কিন্তু এই উপন্যাসে হয়েছে। এবং শুধু উত্তর আধুনিকতা নয়, এখানে সিম্বলিজম বা রূপকার্থ খুব সফলভাবে ফোটানো হয়েছে। একটি উদাহরণ দিচ্ছি, যেমন মিন্টু চরিত্রটি, যে লোভে পড়ে যে খাবারগুলি সে নিয়ে যাচ্ছে সেই খাবারগুলির খানিকটা খেয়ে ফেলে। মানে কি নির্মম করুণ অবস্থা ভাবুন, যে যে ভালো ভালো বিরিয়ানি, চাপ, পনির ইত্যাদি সব দুর্ধর্ষ খাবার দাবার প্রতিদিন নিয়ে যায়, সে নিজে বাড়িতে কি খায়? কারণ তাকে তো কোম্পানি কিচ্ছু ফ্রিতে দেয় না, আমি যতটা জানি তার তো ফ্রিতে কোনো খাবার নেই। মিষ্টির দোকানে তবু নাকি শুনেছি প্রতিদিন 8 আনার একটা মিষ্টি বোধহয় ফ্রি দেয়, এখানে তো বোধহয় ফ্রি কিছুই নেই। ওদের লাক্সারি হাইট হচ্ছে যে ধরো নিউ টাউনের ঝুপড়ি, নিউ টাউন ঝুপড়ির যে 20 টাকার লোটে মাছ ভাজা, সেটা হচ্ছে ওদের হাইট অফ লাক্সারি। ওই লোটে চপ এখন একটা নতুন কায়দা হয়েছে, আবার বিশেষ না খাওয়াই ভালো বোধহয়। তা এই যে এইরকম একটা খুব ডিহিউম্যানাইজিং দুনিয়া, যে একজন মানুষকে অবমানুষে পরিণত করা হচ্ছে। মিন্টু লোভে পড়ে খাবারটা খেয়ে ফেলেছে কারণ সে ওই খাবার প্রতিদিন নিয়ে যায়, কিন্তু কোনোদিন সেই খাবার ছুঁতে পারে না। মানে আগেকার দিনে রাজা বাদশাহদের কৃতদাসদের জীবনও বোধহয় এতটা করুণ ছিল না, কারণ তারাও রাজা যা ফেলে যেতেন সেখান থেকে কিছু পেয়ে যেত, আর রাজা অনেক সময় অনেকটাই ফেলে যেতেন। এখানে আর একটাও চ্যালেঞ্জ আমি দেখানোর চেষ্টা করেছি, যে আজকে ধরো 8 ঘন্টার যে কাজের অধিকার, একটা লড়াই করার মতো অবস্থা আগে ছিল। একটা ইউনিয়ন তখন ফর্ম করে, ট্রেড ইউনিয়ন করে লড়াই গিয়েছিল। এই অবস্থায় এখানে কিন্তু কোনোভাবেই কোনো একটা ইউনিয়ন করে লড়া প্রায় অসম্ভব, কারণ কেউ লড়তে গেলে তাকে তো সিস্টেম থেকে বার করে দেবে, এবং তাদেরকে নিয়ে একত্র করে কোনো একটা লড়াই হওয়া প্রায় কার্যত অসম্ভব। তাহলে কি হবে? তাহলে এদের যে কোনো যদি দাবি দেওয়া থাকে, এদের যদি কোনো একটা, এদের কোনো অন্যায় অবিচার হলে সেটা দেখবে কে, কিভাবে তার সমাধান হবে, সেটাও কিন্তু একটা মানে এই ধাঁধাটাও কিন্তু দেয়া আছে। তারা জোট বাঁধার চেষ্টা করবে এবং ফেল করবে, তাহলে তাদের ভবিষ্যৎটা কি সেটাও দেখবার আছে। যেখানে আমাদের যে কোনো স্টাডি দেখাচ্ছে যে ভারতবর্ষে কিন্তু এরকম গিগ ওয়ার্কারদের সংখ্যা বাড়তে থাকবে, একটা বড় মার্কেট বাড়তেই থাকবে ক্রমশ আর কি, এবং ক্রমশ হয়তো আর ওরকম চাকরি থাকবেই না। এখন যা হবে সব এই ধরনের চাকরি হবে, সেটা শুধু খাবার ডেলিভারি বলে নয়, হয়তো ইঞ্জিনিয়ারিং এর কাজও এরকম গিগ ওয়ার্কারদের। সেটাই বললাম, যখন শিক্ষকতা, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং, অফিসের চাকরি সবকিছুই এখন ছোট ছোট কন্ট্রাক্টে নেমে আসছে। সেদিনই শান্তিনিকেতনের পাঠভবন থেকে বিজ্ঞাপন দিয়েছে পার্মানেন্ট শিক্ষক, কিন্তু বেতন ক্লাস প্রতি মাসে দাঁড়াচ্ছে 12,000, যেখানে একটা পাকা সরকারি চাকরিতে তিনি নিশ্চয়ই 42,000 অন্তত পেতেন, এখানে 12,000, তার সঙ্গে কোনো পেনশনের বেনিফিটও নেই। এইরকম চাকরি ক্রমশ সমাজে বেশি হয়ে দাঁড়াচ্ছে। সে কারণে আমি ডিহিউম্যানাইজেশন বা একজনকে একেবারে মানে অবমানুষে পরিণত করা, এই কথাটা বললাম। যে এখানে শ্রী মুখোপাধ্যায় একটি অসাধারণ রূপকের ব্যবহার করেছেন, যে সোমনাথ বলে যে ছেলেটি সহানুভূতির সঙ্গে মিন্টুর কথা শুনছে, সে একই সঙ্গে একটা কুকুরকে খাওয়াচ্ছেও। এখানে মিন্টু যেন ক্রমশ সেই অসহায় এবং আরেকজনের নিয়ন্ত্রণাধীন আরেকজনের দয়ার দাস সেই কুকুরে পরিণত হচ্ছে। এবং শুধু রূপক বা সিম্বলিজম নয়, এখানে খুব সুন্দর প্রয়োগ ঘটেছে ম্যাজিক রিয়েলিজম বা জাদু বাস্তবের। আকাশগঙ্গা নামটাই তো জাদু বাস্তবের, এবং এখানে জাদু বাস্তব বা ম্যাজিক রিয়েলিজম সার্থকভাবে ফুটিয়ে তুলেছেন এখানকার এক প্রধান পুরুষ চরিত্র বিশান বসু, যিনি আকাশের তারা দেখেন। তার বাড়িতেই আবার জড়ো হয় এই উপন্যাসের তারারা, এবং তারাও কোথাও একদিন এই কুৎসিত কঠোর অমানসিক পেশাদারি জীবনের মধ্যে থেকে মানসিকভাবে সেই তারার দেশে পৌঁছতে চায়। এইটাই যেটা বলবার, সেটা হচ্ছে যে ওইখানেই একটা ওই জাদু বাস্তবতা বলছিলে, সেটা হচ্ছে সারাদিন কাজের পরে বিশান বসু তাদেরকে তারা চেনান, আকাশ চেনান, এবং ওই মিল্কি ওয়েটাকে আমরা বাংলা আকাশগঙ্গা বলি, তো মিল্কি ওয়েও চেনান, এবং ওই
ওরা স্বপ্ন দেখে এমন কোনো একটা গ্রহ নিশ্চয়ই খুঁজে পাবো কোনো দিন, যেখানে এই আমাদের মতো সমভাবাপন্ন লোকরা সবাই মিলে সেই সেই গ্রহে চলে যাব, এরকম একটা স্বপ্ন, একটা অলিকতা, সেগুলো তাদের দিনের শেষে তারা সবাই মিলে দেখতে শুরু করে আর কি। এবং অসাধারণ ম্যাজিক রিয়েলিজমের প্রয়োগ করেছেন আর দুটো জায়গায়, যেখানে চন্দ্র ও রোহিণীর কাহিনীটি বলেছেন আধুনিক প্রেক্ষিত বা কনটেক্সটে, এবং অবশ্যই শেষ দৃশ্যে যেখানে বিশান বসু মারা গেলেন, বা বলা ভালো চলে গেলেন তারাদের দেশে। তখন শ্রীমানের মনে হলো তার কাঁধে যেন একটি নীলকণ্ঠ পাখি এসে বসেছে, এবং সে একটু এগিয়ে যেতেই সে উড়ে গেল। মানে বিশান বসুর আত্মা যেন চলে গেল সেই তারাদের দেশে। কিন্তু সত্যিই এসেছিল কলকাতা শহরে একটি নীলকণ্ঠ পাখি কারো কাঁধে বসতে? এখানেই আরেক ধরনের যে আধুনিক লেখার টেকনিক, হ্যালুসিনেটরি রিয়েলিজম, এই হ্যালুসিনেশনের খুব সার্থক প্রয়োগ এখানে হয়েছে। তবে আমি একটু কঠিন কঠিন শব্দ ব্যবহার করে ফেললাম, পোস্ট মডার্নিজম, হ্যালুসিনেটরি রিয়েলিজম, সিম্বলিজম। তবে শ্রী মুখোপাধ্যায় কিন্তু একটু কড়াভাবে পণ্ডিতদের ধমকে দিয়েছেন। তার বইয়ে বিভিন্ন জায়গাতেই বলেছেন যে মাঠে নামতে হবে, ফিল্ড স্টাডি করতে হবে, মানুষের সঙ্গে মিশতে হবে, তবে গিয়ে লেখা দাঁড়াবে। মানে ঘরে ঠান্ডা ঘরে বসে ইন্টারনেট থেকে গিগ ওয়ার্কার বলতে কি বোঝায় বলে কয়েক পাতা পিডিএফ পড়ে নিলাম, সেইটা কিন্তু লেখা হলো না, তাহলে তো অন্যের লেখা টোকা হয়ে গেল। তার জন্য ওই যে চরিত্রটা আছে জুঁইফুল করবিন, সে হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে লালাবাই সংগ্রহ করে, বিভিন্ন জায়গায় লালাবাই গুলো নেয়। সেটাও একটা ইন্টারেস্টিং আমার মনে হয়েছিল যে কাজ সে করে চলেছে আর কি। লালাবাই সংগ্রহ করাটাও একটা খুব অদ্ভুত একটা ব্যাপার, প্রক্রিয়া। কাজেই ভাগ্যের গতিকে ইন্টেলেকচুয়াল পেশায় থাকার ফলে আমি কিঞ্চিত ভয় ভয়ই ছিলাম যে শ্রী মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা হলে অভিজ্ঞতা কেমন হবে সেই নিয়ে। না, তুমি খুব ভালো বলেছো, কিন্তু আর এবার তো শেষ করতে হবে বলেছে, তাড়াতাড়ি করে 6টা না কটায় শেষ করতে হবে। না, আমি আবার আজকে পুরনো বাবুদের মতো হয়ে গেছে, আমার সঙ্গে কোনো ঘড়িই নেই, কারণ মোবাইলটি আমাদের ভলান্টিয়ার ম্যামের জিম্মায়। যদি কারোর কোনো, আমার মনে হয় না কারোর কোনো প্রশ্ন থাকবে, যদি প্রশ্ন থাকে প্লিজ করে ফেলুন, তাহলে তার উত্তর দিয়ে এখানে শেষ করি জিনিসটাকে। তা শেষ আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে এত দুঃখ এত বেদনার পরেও উপন্যাসটি কিন্তু শেষ হচ্ছে আশা জাগিয়ে, উইথ আ নোট অফ অপটিমিজম। কারণ শ্রীমানকে তার যে কোম্পানি ব্লক করে দিয়েছিল, উপন্যাসের একদম শেষ লাইনে দেখা গেল তাদের একটি অর্ডার শ্রীমানের মোবাইলে আবার ঢুকলো, এবং তার মধ্যে শ্রীমান তার আরেক বন্ধু অনুপের সঙ্গে সফলভাবে নিজের ক্লাউড কিচেন চালুও করে দিয়েছে, অনুশ্রী কিচেন। আপনারা হয়তো ভাবছেন এটা কোনো নায়িকার নামে, তা নয়, এটা অনুপ ও শ্রীমান। কাজে শেষ পর্যন্ত স্বপ্ন বাঁচে এবং আমরাও আশা রাখি। হ্যাঁ, এখানে তার থেকে একটা বড় কথা হচ্ছে যে এই যে স্ট্রাগলটা বা এই যে জিনিসটা ইজ এ কন্টিনিউয়াস, ইজ গোয়িং অন, সেই যে চলমান একটা ব্যাপার বোঝানোর জন্যই আর ওটা করার, ওখানেই শেষ নয়, নীলকণ্ঠ চলে গেল মানেই তা খতম তা নয়, এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলবে যতদিন এরম 1% লোকের হাতে 40% সম্পদ থাকবে দেশের, যতদিন এই অসাম্যটা থাকবে ততদিন এরম ধরনের এর অসন্তোষ থাকবে এবং লড়াইটা চলবেই আর কি, এটাই একটা দেখানোর চেষ্টা। কিন্তু আমরা আকাশগঙ্গায় পৌঁছবো শেষ অবধি। প্রশ্ন কি আছে কারো? আপনি ম্যাজিক রিয়েলিজম ইউজ করেছেন লেখাতে। ম্যাজিক রিয়েলিজমটা কোথা থেকে ইন্সপায়ার্ড? আপনি মানে কি বই পড়ে বা কি কোথা থেকে ইন্সপায়ার্ড? ঠাকুমার ঝুলি। ঠাকুমার ঝুলি, আচ্ছা। বাস এটুকুই, ঠাকুমার ঝুলি? আরো কোনো বই নয়? বাঙালিদের কেন আর আলাদা করে ম্যাজিক রিয়েলিজম শিখতে হবে? আমরা তো ছোটবেলায় ঠাকুমার ঝুলি, ঠাকুরদাদার টোলে এগুলো পড়ে পড়ে বড় হয়েছি, সুতরাং আলাদা করে আমার ডিফাইন করতে হবে এই ঠাকুমার ঝুলি ইত্যাদি ইত্যাদি তো আমরা ছোটবেলা থেকেই জানি, এরকম করে কোন রাক্ষসীর প্রাণ কোথায় আছে সেটাকে এই কৌটোর মধ্যে থাকবে, এগুলোই তো, এগুলোকে নাম দেওয়া হয় ম্যাজিক রিয়েলিজম হ্যানা ত্যানা, কিন্তু ব্যাপারটা তো তাই আদতেই সব জায়গাতেই কম বেশি এরকম থাকে আর কি।
গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ যে বিশ্ববিখ্যাত হয়ে গেলেন, বা জর্জি আমাদু যে বিশ্ববিখ্যাত হয়ে গেলেন, সে তো ওদের নিজেদের দেশের রূপকথাগুলোকে বর্তমানে রূপকার্থে ব্যবহার করে। কাজেই শ্রী মুখোপাধ্যায় এটা খুব ভালো বলেছেন যে আজকে আরব্য রজনীর গল্পই হোক, বা আমাদের দেশের ঠাকুরমার ঝুলি বা ঠান্দিদির থলেই হোক, বা অন্যান্য লালবিহারী দে বা দীনেশচন্দ্র সেনের গীতিকা লোককথার সংগ্রহই হোক, এগুলোই তো ম্যাজিক রিয়েলিজমের আকর। যে ব্যঙ্গমা ব্যঙ্গমীর গল্প, এটাই তো সে আজ যাচ্ছে এই করছে, সেগুলো সবটাই তো ম্যাজিক রিয়েলিজম। আলাদা করে ডিফাইন করার কি আছে?